ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিংয়ের একটু স্টাডি ব্লগ শেয়ার করব। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি আমাদের ছাদে চলে এসেছি। তো হালকা একটু যোগা এবং এক্সারসাইজ করার জন্য, যেটা আমি বেশিরভাগ দিনই করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা ভীষণ সুন্দর, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি আজকে আমি সকাল থেকেই আমার মানে কী করি, পড়াশুনো করি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর পড়াশোনার মাঝে যদি একটু হালকা যোগা এক্সারসাইজ এগুলো করা যায়, তাহলে সেটা শরীরটাও ভালো থাকে এবং মনটাও ভালো থাকে। তো অনেকে আবার প্রেফার করে যে হয়তো সন্ধেবেলা যোগা করার কিংবা হাঁটাহাঁটি করার। তো আমার সকালবেলায় ভালো লাগে। ঘুম থেকে উঠে একটু বেশিক্ষণ আমি করি না, এই 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা। তো যোগা এবং এক্সারসাইজ করে নিলে তারপর শরীরটা অনেকটা বেশি সতেজ হয়ে যায় এবং খুব ভালো মতো তখন পড়াশোনাটাও আমি করতে পারি। আর আমাদের ছাদের চারিদিকে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমি এখন একটু হালকা যোগা এক্সারসাইজ করে নিই, করার পরে তারপরে আমি সারাদিন যা যা পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি হালকা যোগা এক্সারসাইজ করার পরে তারপরে আমি একটুখানি ফিজিক্স পড়লাম। তো সকালটা আমি এটাই চেষ্টা করছি এখন, যে একটু ফিজিক্স পড়ার, ফিজিক্স কিংবা কেমিস্ট্রি সায়েন্সটা পড়ার, তারপরে একটু ম্যাথ করার, তার সাথে একটু কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এগুলো অল্প অল্প করে রোজ আধা ঘন্টা 1 ঘন্টা করেও যদি করা যায়, আমার মনে হয় খুব হেল্পফুল হবে আপকামিং মিসলেনিয়াসের জন্য। তো আমি ফিজিক্সটা ওয়েভ চ্যাপ্টারটা পড়ে নিয়েছিলাম, তো সেটাই সংক্ষেপে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওয়েভ হচ্ছে 2 রকমের, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর আরেকটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যেটা আমরা জানি। মেকানিক্যাল ওয়েভ চলাচলের জন্য মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়। আবার ধরো মেকানিক্যাল ওয়েভটা 2 রকমের, একটা লঙ্গিটিউডিনাল, একটা ট্রান্সভার্স। লঙ্গিটিউডিনাল মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর ট্রান্সভার্স মানে হচ্ছে তির্যক তরঙ্গ। তো এরকম কোয়েশ্চেন আসে যে মেকানিক্যাল ওয়েভ তো চলাচলের জন্য কি মিডিয়ামের প্রয়োজন হয়? হ্যাঁ, হয়। এবার লঙ্গিটিউডিনাল ওয়েভের উদাহরণ কি ভীষণ আসে, সেটা হচ্ছে শব্দ। আমি যে এই যে তোমাদের সাথে এইভাবে কথা বলছি, শব্দটাও কিন্তু একটা ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো সেটা কী রকমের ওয়েভ? সেটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যেমন হচ্ছে লাইট আমাদের কাছে যে আসছে, সেটা কোন ওয়েভের মাধ্যমে আসছে? সেটা ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। এই দুটো এক্সাম্পল কিন্তু ভীষণ আসে যে কোনো পরীক্ষার জন্য। তো এগুলো পড়েছিলাম। পড়ার পরে তারপর লঙ্গিটিউডিনাল ওয়েভের যে কোন ডিরেকশানে যায়, যে ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, মাধ্যমের কণাগুলোর ভাইব্রেশন যেদিকে হচ্ছে, আর হচ্ছে প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, তরঙ্গের গতিপথ সেই দিকে হচ্ছে। এটা একটা আসে, ধরো কণাগুলো, মাধ্যমের কণাগুলো এই বরাবর যাচ্ছে, আবার ওয়েভটাও এই বরাবর এগোচ্ছে, সেম ডিরেকশানে হচ্ছে। এটা একটা বৈশিষ্ট্য গেল। তারপরে আরও যদি এক্সাম্পল বলতে হয় লঙ্গিটিউডিনাল ওয়েভের, তাহলে যেমন সিসমিক পি ওয়েভ, ভূমিকম্প, এভাবে মনে রাখতে পারো যে ভূমিকম্পে কম্পন হচ্ছে, সাউন্ড হচ্ছে। তো সেক্ষেত্রে সাউন্ড মানে কি? সেটা মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। তারপরে আমাদের ট্রান্সভার্স ওয়েভটা কীভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলোর যে কম্পন হচ্ছে আর ওয়েভের গতিপথ, সেগুলো কিন্তু পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তো ধরো যে তরঙ্গটা, ওয়েভটা এই দিক বরাবর যাচ্ছে আর মাধ্যমের কণাগুলো এই বরাবর যাচ্ছে, তাহলে কি 90 ডিগ্রি হয়ে গেল বিষয়টা, পারপেন্ডিকুলার। এটা একটা আসে। তারপরে আসে যে বোট, আমাদের যখন বোট চলাচল করে তখন সেক্ষেত্রে 2 রকমের ওয়েভই দেখা যায়। যখন আমরা জলে দেখি বোট চলাচল করে, তখন কি ওয়েভ দেখা যায়? তো জলে যখন বোট চলাচল করে তখন কিন্তু 2 রকমেরই আমরা ওয়েভ দেখতে পাই। একটা কি দেখতে পাই? একটা দেখতে পাই ট্রান্সভার্স ওয়েভ, আবার আরেকটা দেখতে পাই আমাদের হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। এই দুটো কিন্তু, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট আসে। এছাড়াও আরেকটা কি, উপরিতলের ক্ষেত্রে ট্রান্সভার্স দেখতে পাই, নিচের দিকে লঙ্গিটিউডিনাল, এভাবে তোমরা মনে রাখতে পারো। তাছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমি যেটা পড়েছিলাম, সেটা আমার মনে হয় যে ভীষণ ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পড়া কত রকমের হয় এবং কি হয়, সেগুলো আমার মনে হয় তোমাদেরকে একটুখানি আমি যদি কি বলবো, লিখে দেখাই সুবিধা হবে। তো চলো এবার লিখে দেখাই তোমাদেরকে। তোমাদের যে আমি বললাম যে লিখে দেখাবো, এই দেখো আমি লিখেছি ওয়েভগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে 7টা রয়েছে সেই 7টাকে আমি লিখে নিয়েছি। তো তোমরা যদি এভাবেই পড়ো, প্রথমে তোমরা রেডিও ওয়েভকে রাখতে পারো, রেডিও, তারপর মাইক্রো, আইআর মানে কি ইনফ্রারেড, তারপর ভিজিবল, তারপর ইউভি মানে আলট্রাভায়োলেট, তারপর এক্সরে, তারপরে গামা রে। এই পরপর এইভাবেই যদি লিখো খুব সুবিধা হবে। যেমন রেডিও থেকে তুমি যখন রেডিও ওয়েভ থেকে যখন গামা রের দিকে যাবে, তখন দেখবে যে আমাদের যে ওয়েভ লেন্থটা ধীরে ধীরে বেশি থেকে কমবে। রেডিও ওয়েভের ক্ষেত্রে ওয়েভ লেন্থ সব থেকে বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য এটা আসে, আর গামা রের ক্ষেত্রে সব থেকে কম হয়।
হলো মানে নিচ থেকে যখন তুমি ওপরে উঠবে, তারপরে যখন তুমি আবার ওপর থেকে নিচে নামবে, মানে গামা রে থেকে রেডিও ওয়েভের দিকে নামবে, তখন দেখবে যে গামা রের এনার্জি বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। তো যখন গামা রে থেকে রেডিও ওয়েভে নামবে তখন বেশি থেকে কম হয়ে যাবে এনার্জি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি লিখেছি ইটা সব থেকে বেশি, আর এই ই ইকুয়ালস টু এইচ নিউ ফর্মুলা লিখেছি। ই মানে এনার্জি, নিউ মানে ফ্রিকোয়েন্সি। তো আর ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তো এক্ষেত্রে যখন যদি তোমাদের বলে যে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইটা বেশি, তো তখন আমাদের কিন্তু অবশ্যই সেখানে লিখতে হবে যে গামারের এনার্জি বেশি। তার জন্য দেখো ই ইকুয়ালস টু এইচ নিউ, এনার্জি যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি নিউও বেশি হবে। তোমরা উপরের ইকুয়েশান থেকে দেখতেই পাচ্ছ এটা। তো এটা একটা কোয়েশ্চেন হয়। এছাড়াও হয় যে পেনিট্রেটিং পাওয়ারটা কোন ওয়েভের সব থেকে বেশি, গামারের কিন্তু পেনিট্রেটিং পাওয়ারটা সব থেকে বেশি, ভেদন ক্ষমতা সব থেকে বেশি, এর জন্য গামার এটা অনেক বেশি হেল্পফুল হয়। তো এই কোয়েশ্চেনগুলো এখান থেকে আসে। এছাড়াও যে ভিজিবল লাইটগুলো, ভিপ, জিওর, বেনিয়া সহকলা, তোমরা সকলেই জানো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড সবগুলো। তো রেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তারপর ধীরে ধীরে কমতে থাকে ভায়োলেটে যখন যায়। আবার ভায়োলেটের ক্ষেত্রে এনার্জি বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়, আর রেডে সেটা কম হয়। তো ই ইকুয়ালস টু এইচ নিউ, এই ফর্মুলাটা যদি তোমরা জানো অনেক বেশি হেল্পফুল হবে। আর ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, দেখতে পাচ্ছ এখানে ল্যামডা যদি কমে, মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে, তাহলে এনার্জি বাড়বে। তো এইভাবে যদি তোমরা মনে রাখো ইকুয়েশনের মাধ্যমে, তাহলে লজিক্যালি, তাহলে দেখবে যে তোমরা ভুলবে না। তো তোমাদের 4টা ওয়েভ দিয়ে দেবে, তো তার মধ্যে বলবে যে তোমরা ওয়েভ লেন্থ অনুযায়ী সাজাও। যদি তোমাদের এরকম বললো যে রেডিও, তারপরে বললো যে ইউভি, ভিজিবল, আইআর, এগুলোকে তোমরা তোমাদের ওয়েভলেন্থ অনুযায়ী সাজাও, তখন কিন্তু তোমরা ইজিলি পারবে। তো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। তো এবার চলো এরপরে আবার নেক্সট কিছু শেয়ার করছি তোমাদের সাথে। নেক্সট আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট পেন্টিংস করে নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কী মানে কোন পেন্টিংটা বিখ্যাত? তো অন্ধ্রপ্রদেশে কলমকারি ভীষণ ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশে কলমকারি, তাছাড়া বিহারে দেখলাম মধুবনী বা মিথিলা আর মঞ্জুষা। তারপরে আরও অনেক জায়গা দেখলাম, কর্ণাটকে কি রংওয়ালি। তারপরে হচ্ছে যেমন কালীঘাট পটচিত্র কোথাকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তারপরে মহারাষ্ট্রে কি পটচিত্র বিখ্যাত? মহারাষ্ট্রে যেমন ওয়ারলি, WM, আমি এভাবে মনে রেখেছিলাম, মহারাষ্ট্রে কি ওয়ারলি। তারপরে তোমার তো কর্ণাটকে বললাম রংওয়ালি, তারপর বিহারে মধুবনী, মিথিলা, মঞ্জুষা, অন্ধ্রপ্রদেশে কলমকারি, এগুলো কিন্তু আসে। তারপরে গুজরাটের কি? গুজরাটের হচ্ছে পিথোরা পেন্টিং কোথায় অবস্থিত? পিথোরা পেন্টিং হচ্ছে গুজরাটে অবস্থিত। তো গুজরাটের পিথোরা পেন্টিং। তাছাড়া রাজস্থানে আসে। রাজস্থানে কি পেন্টিং বিখ্যাত? রাজস্থানে কাজলি, এভাবে মনে রাখতে পারো, কাজলি। আর একটা পাট পেন্টিং, সেটা তামিলনাড়ু তো তাঞ্জোর, তোমরা এটা জানো আশা করি। তারপরে হচ্ছে কেরালাতে কালমাজাট্টু, এটা ইম্পর্টেন্ট। মাজাট্টু, একটু উচ্চারণগুলো অন্যরকম হয় এখানকার। আর রাজস্থানে এছাড়াও মান্দানা আর্ট রয়েছে। তো ভীষণ ইম্পর্টেন্ট হয় কিন্তু এই যে পেন্টিংগুলো যেগুলো রয়েছে। আর তোমরা এই বইটা থেকে, স্ট্যাটিক জিকের বইটা থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারো। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই বইটা স্ট্যাটিক জিকে, মানে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের সিরিজটা রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো খুব ইম্পর্টেন্ট এটা। তো তারপরে আরও অন্যান্য পেন্টিংগুলোও রয়েছে। তো পেন্টিংগুলো তোমরা যদি চাও, তাহলে আমি তোমাদের সাথে ম্যাপ ওয়াইজ, মানে ধরো অন্ধ্রপ্রদেশের কলমকারি, তাহলে সেটা ম্যাপে তোমরা যদি পয়েন্টিং করে পড়ো অনেক সুবিধা হবে। তোমরা যদি চাও আমি ওটার ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি চেষ্টা করি যে মানে যে বিষয়গুলো হয়, যেমন ইম্পর্টেন্ট ডান্স, ফেস্টিভ্যাল, পেন্টিংস, মানে যেগুলো স্টেট ওয়াইজ আছে, সেগুলোকে যদি ম্যাপ পয়েন্টিং করে পড়ি, তাহলে ম্যাপে ফেলে পড়ি, তাহলে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, তারপর ওয়ার্লি এভাবে মনে রেখেছি। WM, সেটা হচ্ছে আমাদের কোথাকার? মহারাষ্ট্র অবস্থিত। এছাড়া কাংড়া পেন্টিং, কাংড়া ভ্যালি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত, তাই এটা এখানে অবস্থিত। তারপরে এগুলো তো মোটামুটি তোমাদের সাথে শেয়ারই করলাম। তারপর মধ্যপ্রদেশ যেটা বললাম, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের গন্ড, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই গন্ড ট্রাইবও রয়েছে। তাছাড়া পেইটকার পেন্টিং কোথায় অবস্থিত? পেইটকার ঝাড়খণ্ড, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে আর পটচিত্র তো উড়িষ্যার, এটা আমরা কম বেশি জানি। তো পেন্টিংগুলোর মধ্যে যেগুলো আমার মনে হলো যে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু থাঙ্কা পেন্টিং কোথায়? সিকিমে। বাতাবি পেন্টিং কোথায়? বাদামি, আমরা জানি কর্ণাটকে অবস্থিত।
তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার মনে হলো পেন্টিং, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমি যা যা মানে পড়বো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের যদি ম্যাপ প্রয়োজন হয় স্ট্যাটিক জিকে, ইম্পর্ট্যান্ট ডান্স ফেস্টিভ্যাল, তারপরে তোমার ধরো পেন্টিংস, আরও যেগুলো যেগুলো হয়, তাহলে আমাকে জানাতে পারো। ন্যাশনাল পার্ক, এগুলো আমার কিন্তু ন্যাশনাল পার্ক করা আছে, আর যেগুলো করা নেই করে তোমাদের সাথে আমি আলাদা ভিডিও করে ছোটো ছোটো ভিডিও করে শুধু সেগুলোই শেয়ার করতে পারি, জানিও কমেন্টে। এরপরে আমি টাইপিংটা প্র্যাকটিস করছিলাম, তো দুবার মতো প্র্যাকটিস করলাম। তো লাস্টবার আমার স্পিড আসলো হচ্ছে 27.86, আর অ্যাকিউরেসি দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে 4টা এরার হয়েছে এক্ষেত্রে আমার, টোটাল 4টা এরার। তো আমাদের এরার ফ্রি করার চেষ্টা করতে হবে। তো স্পিডটা যদি একটু বেশি তুলতে যায়, তাড়াতাড়ি করতে গেলে একটু এরার হয়ে যায়, তবে আমার অনেক সময় 100% মানে অ্যাকিউরেসি হয়ে যায়, একটাও এরার হয় না। তো আজকে 4টা এরার হলো, এবং তার সাথে আমার স্পিডটা হলো 27.86। আর সামনে যেহেতু ক্লার্কশিপ পরীক্ষার যদি মেন্সটা পাস করি, তাহলে সেক্ষেত্রে টাইপিংয়ে যদি ডাক পাই, তাহলে সেক্ষেত্রে টাইপিংটা তো আমাদের ভালো মতো দিতে হবে, তার জন্য আমি এখন প্র্যাকটিস করি। আর তার সাথে গ্রুপ সিরও যদি রেজাল্ট দেয়, তাহলে গ্রুপ সিরও টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। তো সব মিলিয়ে একটুখানি রেগুলার 1 থেকে 2 বার টাইপিং করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে আবার মিস হয়ে যায়, তখন আবার কয়েকদিন গ্যাপ হয়, আবার শুরু করি, এভাবেই চেষ্টা করি। তো তোমরা কারা কারা টাইপিং প্র্যাকটিস করছো ক্লার্কশিপ এবং গ্রুপ সির জন্য, এবং কার কত স্পিড, আমাকে পারলে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কি করি, পড়ার গ্যাপে গ্যাপে ধর পড়তে পড়তে যখন পড়াটা শেষ হয়ে গেল আর ভাল লাগছে না, তখন একটু 10 মিনিট করে টাইপিং প্র্যাকটিস করে নিলাম। আমি 1 থেকে 2 বার চেষ্টা করি, মানে 10 মিনিট, কখনো 20 মিনিট করার। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আজকে আমি সকালবেলা মানে সকালবেলাটা একবেলাটা আমি কি পড়লাম সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এখন আমি মেনলি তো মিসলেনিয়াসের জন্য পড়ছি, তার সাথে মাঝে মাঝে একটু টাইপিং প্র্যাকটিস করছি। আর তারপরে সময় পেলে একটু অপশনাল পড়া, তারপর ডেসক্রিপটিভের জন্য পেপার পড়া, সেগুলোও করতে হয়। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।